বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। ফের কি ফিরছে করোনা, ফের কি ফিরছে সেই আতঙ্কের দিন, যে আতঙ্ক গ্রাস করেছিল গোটা বিশ্বকে 2020 সালের সেই মার্চ মাস থেকে 2022। চোখের সামনে ভেঙে পড়েছিল অর্থনীতি থেকে সমস্ত স্বাস্থ্য ব্যবস্থা সংকটে পড়েছিল। একটা ভাইরাসের সামনে অসহায়ের মতো হাঁটু মুড়ে বসেছিল বিশ্বের তাবৎ তাবৎ দেশগুলো। ঘরে দাঁড়িয়ে স্বাস্থ্য প্রতিরক্ষাকে পোক্ত করতে সময় লেগেছিল বেশ কিছুদিন। আবার কি সেই দিন ফিরছে? চিন্তা বাড়াচ্ছে পরিসংখ্যান। হাল আমলে হংকং ও সিঙ্গাপুর সহ এশিয়ার বিভিন্ন শহরে করোনা ভাইরাসের নতুন ঢেউ দেখা দিয়েছে। দিনের পর দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। দৈনিক আক্রান্তের সংখ্যা সঙ্গে সঙ্গে বাড়ছে আতঙ্ক। উদ্বিগ্ন বিভিন্ন দেশের প্রশাসন। সিঙ্গাপুর হংকং এর সঙ্গে ভারতের আদান প্রদান বেশি থাকায় সামান্য উদ্বেগ শুরু হয়েছে এদেশেও। সেই নিয়ে কার্যত দ্বিধাবিভক্ত রাজ্যের চিকিৎসক মহল, যদিও এই নিয়ে এখনো পর্যন্ত কোনো নির্দেশিকা জারি করেনি রাজ্য সরকার বা কেন্দ্রের স্বাস্থ্য দপ্তর। আর আমরা যদি একটু বিদেশে সেই হংকং বা সিঙ্গাপুরের দিকে তাকাই, তাহলে এখানেও কিন্তু আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং সেখানে রীতিমতো সতর্কতা জারি করেছে সেখানকার স্বাস্থ্য দপ্তর। হংকং এ কোভিড ভাইরাসের সক্রিয়তা বেড়েছে বলে জানিয়েছেন সেন্টার ফর হেলথ প্রোটেকশনের কমিউনিকেবল ডিজিজের আধিকারিক অ্যালবার্ট আউ। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, হংকং এর সেন্টার ফর হেলথ প্রোটেকশনের সংক্রামক রোগ শাখার প্রধান অ্যালবার্ট আউ সতর্ক বলেছেন যে শহরে ভাইরাসের বাড়বাড়ন্ত তুঙ্গি। হংকং এ সম্প্রতি করোনা পজিটিভ নমুনার সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে, এক বছরের মধ্যে যা সর্বোচ্চ। সিঙ্গাপুরেও একই অবস্থা। স্বাস্থ্য দফতর প্রায় এক বছর পর এই মাসে ভাইরাস সংক্রমণের সংখ্যা সম্পর্কে আপডেট প্রকাশ করেছে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা 28% বৃদ্ধি পেয়ে 14,200 জনের কাছাকাছি পৌঁছেছে। হাসপাতালের ভর্তির সংখ্যা 30% বৃদ্ধি পেয়েছে। সরকার উচ্চ ঝুঁকিতে থাকা মানুষদের টিকা গ্রহণের বিষয়ে সচেতনতা করছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাওয়ার ফলে ভাইরাসটি আরো সহজে ছড়িয়ে পড়ছে। তাহলে এই ভারতবর্ষে ফের কি করোনা ভাইরাসের দাপট আগামী দিনে বাড়তে চলেছে? আজকে আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন বর্তমানে রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কলেজের একাডেমিক অ্যাডভাইজার এবং প্রাক্তন প্রিন্সিপাল, কলকাতা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল, ডাক্তার প্রণব কুমার ভট্টাচার্য। প্রণব বাবু, আপনাকে স্বাগত। নমস্কার বিপ্লব বাবু, আমরা তো এর আগে কোভিড সময়ে বহু অনুষ্ঠান আপনাকে নিয়ে করেছিলাম, নানা রকম অ্যাডভাইস আপনি করেছিলেন। সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে হঠাৎ করে সিঙ্গাপুর এবং হংকং বহু পরিমাণে মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন এবং দিনের পর দিন বিশেষ করে সিঙ্গাপুরে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। যেটা দেখা যাচ্ছে যে সিঙ্গাপুরে প্রায় এক সপ্তাহের মধ্যে আক্রান্তের সংখ্যা বেড়েছে 28%, যেটা 14,200 জনের কাছাকাছি পৌঁছেছে এবং হাসপাতালে ভর্তির সংখ্যা 30% বৃদ্ধি পেয়েছে। এবং সরকার উচ্চ ঝুঁকিতে থাকা মানুষদের টিকা গ্রহণের বিষয়ে সচেতন করছেন। এর জন্য অবশ্যই এখনই ভাইরাসের নতুন কোনো রূপকে দায়ী করছে না, কিন্তু ভাইরাসের নতুন কোনো রূপকে দায়ী না করলেও স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছে প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাওয়ার ফলে এই করোনা ভাইরাস সহজে ছড়িয়ে পড়ছে। এবং থাইল্যান্ডেও এই দুটি ক্লাস্টারে ভাইরাসের প্রাদুর্ভাব পাওয়া গেছে। এপ্রিল মাসের বার্ষিক উৎসবের পরে এখানে আক্রান্তের সংখ্যা বেড়েছে
এশিয়ার অন্যান্য স্থানেও একই ধরনের চিত্র দেখা যাচ্ছে। চীনের সিডিসি জানিয়েছে গত 5 সপ্তাহে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে কোভিড পরীক্ষায় পজিটিভিটি দ্বিগুণ হয়েছে। তো আমাদের এখন প্রশ্ন, যে সিঙ্গাপুর বলুন, থাইল্যান্ড বা এইসব জায়গায় আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগটা বেশি, বহু মানুষ বেড়াতে যান এখন। আহ গরমের ছুটি চলছে, স্কুলের গরমের ছুটি, ফলে এটা একটা বেড়ানোর মৌসুমও বলা যায়। গরমকালের এই মৌসুমটা অনেকে এখান থেকে একটু যারা আর কি বিভিন্ন জায়গায় বেড়াতে যান, ভ্রমণ পিপাসু তারা বেড়াতে যান, এই জায়গা থেকে যে পরিমাণে হংকং, সিঙ্গাপুর, থাইল্যান্ডে করোনার প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, এইটা নিয়ে কতটা আশঙ্কিত, আমরা কিভাবে দেখছেন বিষয়টা? হ্যাঁ বিপ্লবদা, যেটা হচ্ছে যে আপনি ঠিকই বলেছেন যে গত জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত এবং এপ্রিল মাস পর্যন্ত যে নাম্বার অফ করোনা ভাইরাস ছিল আহ, এই চায়নাতে, হংকংয়ে বা থাইল্যান্ডে বা সিঙ্গাপুরে, তার থেকে মে মাসে 3 মে পর্যন্ত প্রায় 28%, কোথাও 30% করোনা ভাইরাস বেড়েছে এবং তাদের ট্রান্সমিসেবল ক্ষমতা অনেক বেশি। এবং এটা বলছে যে এটা আগে যে অমিক্রন ভ্যারিয়েন্ট ছিল, সে অমিক্রন ভ্যারিয়েন্টে যে N1 ভ্যারিয়েন্ট একটা ভাইরাস, সেটা হচ্ছে। আমরা তো জানি যে কোভিডটা পুরোপুরি চলে যায়নি বা কোভিড পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়নি। কোভিডটা আমরা এন্ডেমিক ফর্ম থেকে আমরা এপিডেমিক ফর্মে কোভিডটা এসছে, অর্থাৎ এই ভাইরাসটা থেকে যাবে। কিন্তু এই ভাইরাসটা তার ভিরুলেন্স, তার আস্তে আস্তে যত তার স্ট্রেন পরিবর্তন হবে বা যত তার সাব ভ্যারিয়েন্ট পরিবর্তন হবে, তত আস্তে আস্তে ভাইরাসটার ভিরুলেন্স কমে যাবে। এটা ঘটনা যে দেখুন, এতগুলো লোক এই 1 মাসের মধ্যে চায়না এবং হংকংয়ে প্রায়, আপনি তো বললেন প্রায় 28% বেড়ে গেছে এসেতে। তো নাম্বারে প্রায় বোধহয় 14,000-এর ওপরে সিঙ্গাপুরে ইনফেকশন হচ্ছে প্রতিদিন ধরে, কিন্তু সেখানে ডেথ কিন্তু খুব একটা বেশি নেই। সিভিয়ার কেস যারা 60 থেকে 65 বছরের ওপরে, মাত্র 31টা ভর্তি হয়েছে। তো এটা নিয়ে সত্যি আমাদের এখন আশঙ্কা করার মতো কিছু হয়নি। আমরা একটু সজাগ থাকতে হবে আমাদেরকে, যে যাতে এই ভাইরাসটা আবার আমাদের ভারতবর্ষে না ঢোকে। এই ভারতবর্ষে ঢোকার জায়গাটা কোথা দিয়ে? পার্টিকুলারলি যারা ওই সব দেশগুলোতে বেড়াতে যাচ্ছে, তারা বাই দি ফ্লাইট যাচ্ছে। আপনি যদি 2019-এ প্রথম যে কেসটা হয়েছিল ভারতবর্ষে কেরালাতে, সেটা কিন্তু বাইরের দেশ, চীন দেশ থেকে ওরা এসছিল। সুতরাং আপনি যদি এয়ারপোর্টগুলোতে বা আপনার হ্যাঁ এয়ারপোর্টগুলোতে আপনি যদি স্ট্রিক্ট কোভিড যে প্রোটোকল, সেই প্রোটোকলটা মেনটেন করেন আবার, তাহলে কিন্তু আমাদের ভাইরাসটা আমাদের দেশে আসতে পারে না। এই প্রোটোকল করতে বলছি যে কোভিড, ওখানে মাস্ক পরা এবং ওই পিপি মতো যেটা দিত এয়ারপোর্টে, আর হচ্ছে যারা বাইরে ওই দেশ থেকে আসছে তাদের কোভিড টেস্ট করানো, এই তিনটে যদি আমরা কোভিড টেস্ট এবং তার জেনোমিক অ্যানালিসিস, এই তিনটে যদি আমরা করি, মানে আমাদের গভর্নমেন্ট যদি করেন, হ্যাঁ, বা এয়ারপোর্ট অথরিটি, এয়ার ইন্ডিয়া অথরিটি যদি করেন, তাহলে আমরা কিন্তু কেসগুলো ডিটেক্ট করতে পারি এবং তাদের আইসোলেট করতে পারি। এবার হচ্ছে কোশ্চেনটা হচ্ছে যে এই যে জেএন ভ্যারিয়েন্ট স্ট্রেন আর কি, সেই JN.1 ভ্যারিয়েন্ট স্ট্রেনটা আমাদের দেশে আগেও ছিল। এখন সারা পৃথিবীতে এই JN.1 ভ্যারিয়েন্টের আবার সাব ভ্যারিয়েন্ট কিছু আছে, সেগুলো মুভ করছে এবং এদের ট্রান্সমিশন ক্ষমতা সত্যি অনেক বেশি, এবং তাদের কনসেন্ট্রেশন অর্থাৎ ভাইরাল লোডটাও কিন্তু ওদের ক্ষেত্রে অনেক বেশি, ওরা বলছে। তো এখন আমার বক্তব্য হচ্ছে যে যারা সুস্থ মানুষ, অর্থাৎ যারা ইয়াং এজ গ্রুপ,
যাদের সুস্থ মানুষ, যাদের হেলথ ঠিক আছে, তাদের এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু হয়নি। যারা ইমিউনো সাপ্রেসড, অর্থাৎ যাদের ডায়াবেটিস আছে, যাদের ক্যান্সার আছে, যাদের ইমিউনোথেরাপি চলছে, বা যারা রেনাল ট্রান্সপ্লান্ট পেশেন্ট, তাদেরকে এই কোভিড প্রিকশনটা নেওয়া উচিত বলে আমি মনে করি। অর্থাৎ তারা ভিড় জায়গায় যাবেন না, চেষ্টা করবেন নিজেকে আইসোলেট রাখার কিছুটা, মানে ভি পজিশনে না গিয়ে। আর ভি পজিশনে যদি যেতেও হয়, কোনো গ্যাদারিংয়ে যদি যেতেও হয়, তাহলে তারা যাতে মাস্কটা পরেন আর হ্যান্ড ওয়াশিংটা করেন, তাহলে হয়তো আমরা আবার রিসার্চ অফ দ্য কোভিডকে আমরা এড়াতে পারি। এই জায়গা থেকে আমার একটা প্রশ্ন, যে আমরা প্রত্যেকে কোভিডের যে ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ এবং ফাইনাল ডোজ যেটা নিয়েছি, এবং কোথাও কি মনে হচ্ছে যে এই দিনটা বেড়ে যাওয়ার পরে কোথাও কি মনে হচ্ছে যে এরপরে এই যে যেটা বলছেন যে প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাচ্ছে, মানে প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, এতদিন পরে আবারও কোভিড যে টিকা নেওয়া হয়েছিল, ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ, ফাইনাল ডোজ যেগুলো ছিল, ধীরে 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 মানে তারও কোথাও একটা প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, আবার নতুন ভাবে এটা সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য আমরা কিন্তু লাস্ট কোভিড ভ্যাকসিনটা নিয়েছিলাম 2023-এর কাছাকাছি, যেটা বুস্টার ডোজ ছিল, তাই তো। তারপরে আমাদের 2 বছর, 2.5 বছরের মতো কেটে গেছে। সুতরাং আমাদের যে অ্যান্টিবডি টাইটারটা ছিল এগেইনস্ট দ্য স্পাইক প্রোটিন, সেটা অনেকটা ফল করে গেছে। সুতরাং নতুন করে ফল করে যাওয়ার জন্যে আবার নতুন করে যদি কোনো ইনফেকশন হয় অমিক্রন ভ্যারিয়েন্ট দিয়ে, সেটা আমাদের শরীর সেটা ফাইটটা করতে পারবে না, অর্থাৎ নিউট্রালাইজ করতে পারবে না কোভিড ভাইরাসটা। তো ন্যাচারালি আমাদের কোশ্চেনটা উঠে আসে একটা বুস্টার ডোজ নিয়ে। তো বুস্টার ডোজটা সকলের ক্ষেত্রে দরকার নেই, কিন্তু যারা ওল্ডার ইন্ডিভিজুয়াল, অর্থাৎ যাদের 65-র ওপরে বয়স হয়ে গেছে, যেমন আমার মতো, তারপরে যারা ইমিউনোসাপ্রেসড কন্ডিশনে রয়েছেন, যারা আপনার কি ক্যান্সার পেশেন্ট বা রেনাল ট্রান্সপ্লান্ট পেশেন্ট, বা এইসব পেশেন্টগুলো যারা রয়েছেন, যারা ইমিউনোসাপ্রেশন ড্রাগ খান, স্টেরয়েড খান, অ্যান্টি ক্যান্সার ড্রাগ খান, এই যে তাদের জন্য আমার মনে হয় যে বুস্টার ডোজটা যদি সরকার একটা বুস্টার ডোজ আবার দেন, তাহলে বোধ হয় সবচেয়ে ভালো হয়। তারা অ্যাটলিস্ট আর কোভিড নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে তাদের হাসপাতালে ভর্তি হতে হবে না। হ্যাঁ, আমি বলছিলাম যে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে তাহলে কি আবারও সেই মানে স্যানিটাইজেশন, হাত ধোয়া, প্রচুর যে ভিড় থেকে দূরে থাকা, মানে এই বিষয়গুলো আবার কি ফিরে আসতে পারে? হ্যাঁ, দেখুন, আমাদের ইন্ডিয়াতে এখনো লেস দেন 100 কোভিড কেসেস আছে, লেস দেন 100। তার মধ্যে সিভিয়ার কোভিড কেসেস প্রায় নেই। তো যদি কোভিড JN.1 ভ্যারিয়েন্ট অমিক্রন যদি আমাদের দেশে ঢুকে পড়ে, যদি আমাদের কি বলে এয়ারপোর্ট অথরিটি বা অন্য যে মানে মুভমেন্টে, যে অন্যান্য দেশ থেকে মুভমেন্টের যে প্রসিডিওরগুলো আছে, সেখানে যদি তারা ঠিকঠাক মতো তারা যদি চেক করেন, তাহলে আমাদের দেশে ঢুকবে না। আর যদি চেক না করেন, অর্থাৎ তাদের সেক্ষেত্রে আমাদের দেশে আবার ঢুকবে, এবং এই ট্রান্সমিসিবিলিটি অনেক বেশি। যত বেশি ট্রান্সমিসিবিলিটি হবে, তত ভিরুলেন্স কমবে ভাইরাসের। তো ন্যাচারালি যদি আবার ঢোকে এবং কোভিড কেস বাড়তে শুরু করতেই পারে, তখন সেই ক্ষেত্রে পার্টিকুলারলি যারা ওল্ডার ইন্ডিভিজুয়াল, যারা মোস্ট সাসেপ্টেবল ওল্ডার পিপল, যাদের ডায়াবেটিস আছে, যাদের ব্লাড প্রেশার আছে, যারা রেনাল কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে বা অন্য কিছু ট্রান্সপ্লান্ট হয়েছে, বা যারা ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশনে আছে, HIV পেশেন্ট হতে পারে,
বা ক্যান্সার পেশেন্ট হতে পারে, যারা স্টেরয়েড খাচ্ছেন, যারা রিউমাটয়েড আর্থ্রাইটিসের স্টেরয়েড নিচ্ছেন, এইসব ইমিউনোসাপ্রেসিভ কোনো ড্রাগস যারা খাচ্ছেন, তাদের জন্য কিন্তু ভিড় জায়গাটাকে অ্যাভয়েড করা দরকার আছে। 1 নম্বর, তাদের আইসোলেশন, অর্থাৎ আইসোলেশনের দরকার আছে যদি তারা ইনফেক্টেড হন কখনো। আরেকটা প্রশ্ন যে ধরুন যারা আক্রান্ত হয়েছিল কোভিড-19, মানে অর্থাৎ যারা ওই 2020 সালে প্রথম ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজে যারা আক্রান্ত হয়েছিলেন, তো তাদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে উঠেছেন। তাদের ক্ষেত্রে কি ভয়ের কোনো কারণ বা তাদের আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, আছে কি? না, আমি মনে করি না যে যাদের আগে হয়েছে তাদের আবার যদি ইনফেকশন না ঢোকে তাদের আক্রান্ত হওয়ার কোনো জায়গা নেই। আর হলেও সেটা যে বিশালভাবে ক্ষতি করবে সেটা নয়। কারণ আর যাদের লং কোভিড সিন্ড্রোম হয়ে আছে, লং কোভিড সিন্ড্রোমে যাদের আছে, অর্থাৎ যাদের কোনো অর্গান ড্যামেজ হয়েছে লাংসে বা কোনো জায়গায় প্রিভিয়াস কোভিড এসেছে, তাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। এখন বলা যায় না যে যেভাবে হংকং, সিঙ্গাপুর বা থাইল্যান্ডে যেভাবে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেক্ষেত্রে সেখানকার থেকে যে ওয়েভটা যদি বাড়ে এবং আমাদের সঙ্গে এই সমস্ত দেশগুলোর যে যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে ফ্লাইট অর্থাৎ আকাশপথে যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থা কিন্তু এখনো কিন্তু কোনো হ্রাস টানা হয়নি। তাই সেখান থেকে হয়তো কেউ সেই সংক্রমণ নিয়ে কলকাতা বা আমাদের এই দেশে আসতে পারেন এবং তার ফলে এদেশে কি আবারও করোনা সংক্রমণের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে কিনা, সেটা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক হোক বা রাজ্যের সরকার যারা রয়েছেন সেই সমস্ত স্বাস্থ্য দপ্তর তারা নিশ্চয়ই চিন্তা ভাবনা করছে। কিন্তু তবু সতর্কতার কিন্তু কোনো খামতি রাখা যাবে না, সতর্ক থাকতে হবে। এখন থেকে আবারও ভিড় জায়গায় যাওয়ার জন্য অবশ্যই মাস্ক ব্যবহার করুন এবং ঘন ঘন হাত ধোয়া, অর্থাৎ আমরা যেটা স্যানিটাইজার নিয়ে যেতাম সেগুলো অনেকটাই কমে গেছে, সেই স্যানিটাইজেশন করা এবং অযথা বাইরে ভিড় না করা, ভিড়ের মধ্যে না যাওয়া, এগুলো বোধহয় আবার খানিকটা হলেও করা প্রয়োজন রয়েছে। কারণ যেহেতু এরকম দেশ থেকে চীন বা হংকং বা অন্যান্য সিঙ্গাপুর এরকম থেকেই কিন্তু 2020 সালের এই যে করোনার যে ভাইরাস, সেই ভাইরাসের উৎপত্তি কিন্তু হয়েছিল বলে তখন থেকেই একটা জানা গিয়েছিল। তা এখন মানে আমরা এখনো জানি না এই যে মানে আবার নতুন করে এই ঢেউ আসতে পড়ার সম্ভাবনা আছে কিনা। তাই সতর্ক থাকা অবশ্যই সকলের প্রয়োজন। ধন্যবাদ প্রণব বাবু, ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।